তো ইতিহাসের চ্যাপ্টার 6 জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এই চ্যাপ্টারের আগের পার্টে আমরা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এবং জাতীয় কংগ্রেসের প্রথম 20 বছরের কার্যাবলী সম্পর্কে আলোচনা করেছি, তাই তো? আচ্ছা, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রিস্টাব্দে? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। আচ্ছা, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা কে ছিলেন? আর বাকিরা উত্তর মনে নেই কারণ নাকি? সবাইকে উত্তর দিতে হবে। কে কে প্রতিষ্ঠা করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বাই শহরে হয়েছিল। হ্যাঁ। এবার এখন এই পার্টে আমরা 20 বছরের পরবর্তী সময়, মানে প্রথম 20 বছরের যে কার্যাবলী তার পরবর্তী সময়ের জাতীয় কংগ্রেসের বিভিন্ন ঘটনাবলী আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, আগের পার্টে আমরা জাতীয় কংগ্রেসের যে প্রথম 20 বছরের প্রথম 20 বছরে যে আমরা বিভিন্ন কাজকর্ম দেখেছি, সেখানে আমরা দেখেছি যে কংগ্রেসের নেতারা ইংরেজদের সঙ্গে কোনো রকম কিন্তু আন্দোলন বা কোনো রকমের সরাসরি বিরোধিতায় কিন্তু যাননি। কিভাবে করেছিল? তারা আবেদন নিবেদন বা আলোচনার মাধ্যমে তাদের দাবিগুলো ইংরেজদের কাছে তুলে ধরেছিল। তো এই যে একটা পদ্ধতি, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে নরমপন্থী বা নরম পন্থা। তারা কোনোভাবেই ইংরেজদের সঙ্গে কোনো সরাসরি বিবাদ বা তারা কোনো দ্বন্দ্বে যায়নি। আলোচনার মাধ্যমে এবং আবেদন নিবেদনের মাধ্যমে তারা বিভিন্ন দাবি তুলে ধরেছিল। আর একটা বিষয় আমরা আলোচনা করেছি যে এই যে তাদের কার্যাবলী, এটা ছিল মূলত বার্ষিক অধিবেশন কেন্দ্রিক, যে বছরের একটা নির্দিষ্ট সময় একটা অধিবেশন হতো, সেখানে কিছু তারা বিষয় নিয়ে আলোচনা করত। 3 দিনের জন্য। তার মধ্যে তারা বিভিন্ন বিষয় আলোচনা করত। বেশিরভাগই বাস্তবে কোনো মানে রূপায়িত হতো না, বাস্তবে সেগুলোকে কাজে লাগানো হতো না, কিছু কিছু কাজে লাগানো হতো। বেশ, এইবার প্রথম 20 বছরের পরবর্তী সময় কি হয় দেখো। তো জাতীয় কংগ্রেসের মধ্যে আরেকটা ভাগ তৈরি হয়। তো সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করা হবে। আচ্ছা, তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জাতীয় কংগ্রেসের চরমপন্থীর উদ্ভব। আগে প্রথম 20 বছর নরমপন্থী ছিল, যারা কোনো রকম ইংরেজদের সঙ্গে কোনো সরাসরি কোনো আন্দোলনে বা কোনো রকম বিরোধিতায় যায়নি। চরমপন্থী তার উল্টো। তো জাতীয় কংগ্রেসের চরমপন্থীর উদ্ভব। চরমপন্থী কি? চরমপন্থী হচ্ছে যারা কোনো রকমের আলোচনার মাধ্যমে বা কোনো আবেদন নিবেদনের মাধ্যমে নয়, তাদের দাবি সরাসরি স্বাধীনতা বা পূর্ণ স্বরাজ। তারা কোনো রকমই ইংরেজদের সঙ্গে কোনো রকম আলোচনায় যেতে চায় না, তারা একদম পূর্ণ স্বাধীনতা চায়। আর সেটা আন্দোলনের মাধ্যমে, সরাসরি আন্দোলনের মাধ্যমে, কোনো আবেদন নিবেদনের মাধ্যমে নয়, একদম আন্দোলনের মাধ্যমে তারা তাদের অধিকার অর্জন করতে চায়। এইটা হচ্ছে চরমপন্থী। মানে কংগ্রেসেরই কিছু নেতা পরবর্তীকালে এই আর একটা নতুন কংগ্রেসের মধ্যে একটা ভাগ তৈরি করে। তো ভারতীয় জাতীয় আন্দোলনের এক বলিষ্ঠ পরিবর্তনের ইতিহাস এটা, মানে একটা বড় পরিবর্তন হয় রাজনীতির ক্ষেত্রে, যেটা হচ্ছে 1905 থেকে 1918 এই পর্বে মূলত এটা হয়েছে। তাহলে 20 বছরের পরবর্তী সময়, 1905-এর পরবর্তী সময় এটা হয়েছে। তাহলে টপিকটা হচ্ছে চরমপন্থীর উদ্ভব। চরমপন্থী কি? জাতীয় কংগ্রেসের নরমপন্থীর একটা বিপরীত একটা সেটা হচ্ছে চরমপন্থী, যারা কোনো রকম আবেদন নিবেদন নয়, আলোচনা নয়, একদম সরাসরি স্বাধীনতা অর্জন এবং নিজেদের অধিকার অর্জনে বিশ্বাসী। আচ্ছা, এবার কারণটা কি ছিল? প্রারম্ভিক প্রেক্ষাপট মানে কারণ, যে মূল কি কারণ ছিল। দেখো, কারণ নিয়ে আমরা ডিটেলস আসবো, মূল একটা মেন যে কারণ সেটা আমরা একটু দেখবো। তো 1885 থেকে 1905 পর্যন্ত নরমপন্থীদের অধীন, কংগ্রেস মূলত নরমপন্থীদের অধীনে চলতো এই প্রথম 20 বছর। কিন্তু ব্রিটিশদের অবিচার, ব্রিটিশরা তাদের যে অবিচার অত্যাচার সেগুলো করতেই থাকে। রাজনৈতিক নিষ্ক্রিয়তা, তারা এই নরমপন্থীরা তো বিভিন্ন দাবি করে, কিন্তু আসলে সেগুলো কোনোটাই বাস্তবে কার্যকরী হতো না, ফলে সে একটা নিষ্ক্রিয়তা ছিল। এবং নতুন ও তেজস্বী নেতৃত্বে জন্ম দেয়। এদের এই ব্যর্থতাটা
নরমপন্থীদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার জন্যই এই নতুন একটা দিক খুলে যায়। তারা যদি ঠিকঠাক ভাবে তাদের কাজগুলো করতো বা তাদের যে দাবিগুলো ছিল সেগুলো কংগ্রেস ইংরেজরা যদি সেগুলো মেনে নিত বা তারা তাদের দাবিগুলোকে ইংরেজদের কাছ থেকে আদায় করে নিতে পারতো, তাহলে হয়তো এটা হতো না। তো যাই হোক, এই তাদের এই ব্যর্থতার জন্যই এটা বা তাদের এই নিষ্ক্রিয়তার জন্যই এটা হয়েছিল। আচ্ছা, এবার কারণগুলো দেখো আর কি কি কারণ আছে। প্রথম কথা হচ্ছে নরমপন্থীদের ব্যর্থতা। প্রথম তো কি হচ্ছে, প্রার্থনা, আবেদন নিবেদন নীতির প্রতি যুব সমাজের কোনো আস্থা ছিল না। তাহলে প্রথম যেটা কারণ বলছিলাম, নরমপন্থীদের ব্যর্থতা। তো এই যে নরমপন্থী, তাদের যে প্রার্থনা, আবেদন নিবেদন মূলক যে সমস্ত পদ্ধতি ছিল, সেটা তো অতটা কার্যকরী ছিল না। তারা করতো কিন্তু ইংরেজরা সেটা কোনোটাই সেরকম ভাবে মেনে নিত না। ফলে যুব সমাজের তার প্রতি একটা অনাস্থা তৈরি হয়েছিল। যুব সমাজের এটার প্রতি ভরসা ছিল না যে এতে হবে না কিছু। ফলে তাদের একটা অনাস্থা তৈরি হয়েছিল। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক শোষণ। ব্রিটিশদের যে ভারতীয়দের কাছ থেকে যে অর্থনৈতিক শোষণ বিভিন্নভাবে, সেটা কিন্তু চলতেই থাকে। ব্রিটিশ শাসনের ফলে ভারতীয় শিল্পের ধ্বংস এটা হয়, কৃষিও ক্ষতিগ্রস্ত হয়, বারংবার দুর্ভিক্ষ, এইসব ঘটনাগুলো কিন্তু চলতেই থাকে। তো এইগুলো থেকে জাতীয় কংগ্রেস কোনো সমাধান দিতে পারেনি, প্রথম নরমপন্থীরা কোনো সমাধান দিতে পারেনি, সেটা একটা বিষয়। আর এই সময় এই 1885 পরবর্তীকালে লর্ড কার্জন বলে একজন ছিলেন। তো তিনি বিভিন্ন রকমের নিয়ম কানুন বা আইন চালু করেছিলেন যেগুলো ভারতীয়দের জন্য ভালো ছিল না। কি রকম? অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট মানে হচ্ছে ইংরেজদের কোনো তথ্য বা সংবাদ প্রকাশ করা যাবে না, তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। তাহলে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট মানে তাদের যে সমস্ত গোপনীয় খবর সেগুলো প্রকাশ করা যাবে না। 2 নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয় আইন। যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল মূলত বেশিরভাগ ইংরেজরাই তৈরি করেছিল। এইবার এই সময় মানে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর ওই কলেজগুলোতে একটা জাতীয়তাবাদের আর কি চিন্তা ভাবনা দেখা যায়, যে দেশের স্বাধীন করার একটা চিন্তা ভাবনা কলেজগুলোর মধ্যে দেখা যায়। সেখানে এই ধরনের আলোচনা হয়। এবার ইংরেজরা দেখে এগুলো তো তাদের জন্য খারাপ, তো সেই কারণে তার একটা মানে নিয়ন্ত্রণ করার জন্য এই আইনটা নিয়ে আসে যে বিশ্ববিদ্যালয়ে ইংরেজদের বিরুদ্ধে বা জাতীয়তাবাদ মূলক কোন রকম আলোচনা বা এইসব কিছু করা যাবে না। তো তারা এটা নিয়ে আসে যে একটা নির্দিষ্ট তারা নিয়মের মধ্যে বেঁধে দেয় বিশ্ববিদ্যালয়গুলোকে, কলেজগুলোকে। তো এটা তারা করে। আর সব থেকে বড় যেটা একটা তারা করেছিল, লর্ড কার্জন একটা আইন চালু করেছিল, যেটা হচ্ছে 1905-এর বঙ্গভঙ্গ। তো কি করে, তখন বাংলা ছিল একটা অনেক বড় একটা প্রদেশ, ভারতের মধ্যে অনেকটা সব থেকে বড় প্রদেশের মধ্যে বাংলা ছিল। বাংলা বলতে পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, তার সঙ্গে অসম, বিহার, উড়িষ্যা, এই 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 রাজ্যগুলোও ছিল, বাংলাতে ছিল। অসম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই সব রাজ্যগুলো নিয়েছিল বাংলা। তো একটা অনেক বড় অঞ্চল ছিল। এইবার লাল হলুদ পুরোটাই। এইবার এই বিশাল বড় অঞ্চলটাই ছিল ভারতের স্বাধীনতা মানে আন্দোলনের প্রধান কেন্দ্র। বাংলায় ছিল, হ্যাঁ বাংলা এটা পুরোটা। তো বাংলায় ছিল ভারতের কথা নয়, বাংলায় ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের মূল কেন্দ্র। যত বড় বড় বিপ্লবী আন্দোলন সবকিছু শুরু কিন্তু বাংলা থেকে। তো সেই কারণে ইংরেজরা চাইতো যে বাংলার এই আন্দোলনটাকে দুর্বল করে দেওয়ার, এবং বাংলাটাকে শাসন করাটাও তাদের একটা সমস্যা ছিল। এত বড় একটা অঞ্চলকে শাসন, একটা গভর্নর জেনারেলের পক্ষে এত বড় একটা অঞ্চলকে শাসন করা অনেক কঠিন ছিল। তো সেই কারণে তার লর্ড কার্জন একটা সিদ্ধান্ত নেন যে বাংলাকে দুটো ভাগে ভাগ করা হবে, একটা পূর্ব বাংলা, একটা পশ্চিম বাংলা। এবং এই দুটো ভাগ করলে বাংলা, আমাদের যে ভারতের যে জাতীয়তাবাদী আন্দোলন, সেটা কিন্তু অনেক দুর্বল হয়ে যাবে। তো এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল। তো এইটার একটা বড় কারণ ছিল। এবার এইটা যখন ঘোষণা করে বঙ্গভঙ্গ, তখন নরমপন্থীরা এর বিরুদ্ধে কোনো সেরকম প্রতিক্রিয়া করেনি, এর বিরোধিতা করেনি। তো এইটার জন্য চরমপন্থী যারা নেতা ছিল তারা আরো মানে এইটা প্রতি বিরোধিতা করে, যে এটা তো কোনোভাবেই করতে দেওয়া যেতে পারে না, বাংলাকে ভাগ করতে দেওয়া যেতে পারে না। তো লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত চরমপন্থা বিস্তারের প্রধান অনুঘটক ছিল, মানে প্রধান কারণ ছিল। চরমপন্থা যদি না এই বঙ্গভঙ্গ সিদ্ধান্তটাই মূল এটার চরমপন্থার গড়ে ওঠার একটা অন্যতম কারণ।
এর প্রতিবাদে স্বদেশী, এর প্রতিবাদে যারা এই চরমপন্থীরা কি গ্রহণ করেছিল? স্বদেশী। স্বদেশী মানে হচ্ছে দেশের সমস্ত জিনিস ব্যবহার করা হবে, কোনো বিদেশি জিনিস তারা ব্যবহার করবে না। আর বয়কট, বিদেশি জিনিসকে বয়কট করা হবে। স্বদেশি জিনিস ব্যবহার করা হবে, বিদেশি জিনিস বয়কট মানে ছেড়ে দেওয়া হবে, বাদ দেওয়া হবে। আর এইভাবেই তারা এই আন্দোলনটা শুরু করেছিল এবং সেটাকে মানুষও সমর্থন করেছিল যে বাংলাকে কোনোভাবেই ভাগ করতে দেওয়া যাবে না। তো এইটাই ছিল প্রধান কারণ এই চরমপন্থী উদ্ভবের। তাহলে এই কারণগুলোর জন্যই চরমপন্থী উদ্ভব হয়েছিল। আচ্ছা বেশ, পরবর্তী রাখো। এবার দেখো জাতীয় কংগ্রেসের প্রধান তিনজন নেতা, কথা নয়, হ্যাঁ এই চরমপন্থীদের প্রধান তিনজন নেতা। তো দেখো তিনজন প্রধান নেতা ছিলেন। প্রথম হচ্ছেন লালা লাজপত রায়, তিনি ছিলেন পাঞ্জাবের নেতা। দ্বিতীয় যিনি ছিলেন তিনি হচ্ছেন বাল গঙ্গাধর তিলক, তিনি ছিলেন মহারাষ্ট্রের নেতা। আর তৃতীয় ছিলেন বিপিন চন্দ্র পাল, তিনি ছিলেন বাংলার একজন নেতা। তাহলে তিনজন ছিলেন, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক আর বিপিন চন্দ্র পাল, যাদেরকে একসঙ্গে বলা হয় লাল বাল পাল। আস্তে, কথা নয়। তাহলে এই তিনজন নেতাকে একসঙ্গে বলা হয় লাল বাল পাল, ঠিক আছে? তাহলে চরমপন্থীদের এই তিনজন প্রধান নেতা ছিলেন, মনে থাকবে, এটা সবার মনে থাকবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা কথা নয়। তাহলে জাতীয় কংগ্রেসের চরমপন্থীর কজন নেতা ছিলেন? তিনজন। কি কি? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এই যে চরমপন্থী যে রাজনীতি, তারা মূলত কি কি কাজকর্ম করেছিল, কিভাবে তারা তাদের আন্দোলন করেছিল। দেখো প্রথমত তাদের যে দাবি ছিল সেটা হচ্ছে স্বরাজ। স্বরাজ মানে স্বাধীনতা, যে পূর্ণ স্বাধীনতা, কোন রকমের ইংরেজদের সঙ্গে কোনো বোঝাপড়া, কোনো আলোচনা নয়, পুরোপুরি স্বাধীনতার অধিকার তাদের লাগবে, এটা প্রথম তাদের দাবি। এবং স্থায়ত্ব শাসন অর্জন। স্থায়ত্ব শাসন মানে হচ্ছে ভারতের যে শাসন ক্ষমতা সেটা তারা নিতে চায় বা সেটা তারা অর্জন করতে চায়। তাহলে পূর্ণ স্বাধীনতা এবং স্থায়ত্ব শাসন। 2 নম্বর হচ্ছে বিদেশি পণ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান বর্জন। কোন বিদেশি, সেই সময় ইংল্যান্ড থেকে প্রচুর জিনিস ভারতের বাজারে বিক্রি হতো, তো সেই বিদেশি জিনিসপত্র বর্জন করা হবে। আর ইংরেজরাই বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিল, তো সেই শিক্ষা প্রতিষ্ঠানও তারা বর্জন করবে। তাহলে বিদেশি পণ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করা হবে। তাহলে তো দেশের এবার সেগুলো তৈরি করতে হবে এবং দেশপ্রেম ভিত্তিক নিজস্ব শিক্ষা ব্যবস্থা এবং ভারতের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে, এইটা উদ্যোগ নেওয়া হয়। তাহলে এই বিভিন্ন পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল। প্রথম কথা হচ্ছে পূর্ণ স্বাধীনতা এবং স্থায়ত্ব শাসন অর্জন, শাসনের ক্ষমতা, বিদেশি পণ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করা, আর নিজেদের দেশীয় একটা শিক্ষা ব্যবস্থা চালু করা, এইটা তাদের পদক্ষেপ ছিল। আচ্ছা এবার দেখো এই নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে কি পার্থক্য, মূল পার্থক্য কি আছে দেখো। প্রথম হচ্ছে লক্ষ্য, তাদের দুটো যে আদর্শ, লক্ষ্যের কি ফারাক ছিল দেখো। লক্ষ্য, হ্যাঁ, তো দেখো প্রথম হচ্ছে নরমপন্থীদের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনাদির সংস্কার, মানে ব্রিটিশ শাসন থাকবে কিন্তু যেগুলো ঠিক নেই সেগুলোকে ঠিক করা হবে, সংস্কার করা হবে। মানে ব্রিটিশ শাসনের মধ্যে থেকেই শাসন ব্যবস্থার সংস্কার। তারা কখনোই চায়নি যে ব্রিটিশরা ভারত থেকে চলে যাক বা পূর্ণ স্বাধীনতা, এটা কখনোই চায়নি। তারা কি চেয়েছিল যে ব্রিটিশ শাসনের মধ্যে থেকেই যেগুলো ঠিক নেই সেগুলোকে সংস্কার করা হবে বা ঠিক করা হবে, এইটা তাদের লক্ষ্য ছিল। ওদের লক্ষ্য কি? পূর্ণ স্বরাজ বা স্বশাসন। এদের কিন্তু ওইসব নয়, ইংরেজরা থাকবেই না, তারা পুরোপুরি স্বাধীনতা চায়, এইটা। দ্বিতীয় হচ্ছে পদ্ধতি কি ছিল, কিভাবে তারা করেছিল। এটা করেছিল সাংবিধানিক এবং আবেদনমূলক। সাংবিধানিক সংস্কার করতে চেয়েছিল এবং আবেদন নিবেদনের মাধ্যমে করতে চেয়েছে, আমরা এটা জানি। আর এরা সরাসরি গণসংগ্রাম ও প্রতিরোধ, বিভিন্ন মানুষ একজোট হয়ে সরাসরি আন্দোলন
এবং প্রতিরোধ, বিরোধিতা করা, এইটা করেছিল। আর কারা ছিল এখানে? এখানে ছিল মূলত উচ্চশিক্ষিত এবং অভিজাত শ্রেণী, যারা উচ্চশিক্ষিত এবং একটু অর্থনৈতিক দিক থেকেও যারা একটু ভালো, তারা এখানে ছিল, অভিজাত সম্প্রদায় তারা ছিল। আর এখানে ছিল সাধারণ মানুষ, মধ্যবিত্ত সমাজ। তো এই হচ্ছে দুটো যে মতাদর্শ, নরমপন্থী এবং চরমপন্থী, তাদের পার্থক্য। তাহলে আরেকবার দেখে নাও কি। এরা চায় ইংরেজ শাসনের মধ্যে থেকেই সেটা সংস্কার করা, ওরা চায় পুরোপুরি স্বাধীনতা। এখানে আবেদন নিবেদনমূলক পদ্ধতিতে কাজ করা হয়, ওখানে সরাসরি গণসংগ্রাম বা আন্দোলনের মাধ্যমে করা হয়। এখানে উচ্চশিক্ষিত এবং অভিজাত শ্রেণীরা ছিল, ওখানে ছিল সাধারণ মানুষ, মধ্যবিত্ত শ্রেণী। বোঝা গেল? আচ্ছা, এইবার এই জাতীয় কংগ্রেসের এই নরমপন্থী আর চরমপন্থী, এদের যে বিভেদ বা মূল যে তাদের দ্বন্দ্বটা শুরু হয় একটা অধিবেশন থেকে। যেটা হচ্ছে সুরাট অধিবেশন। এখান থেকে নরমপন্থী আর চরমপন্থীদের যে দ্বন্দ্ব, সেটা চরম আকারে নেয় এবং তারা দুটো আলাদা ভাগে বিভক্ত হয়ে যায়। তো দেখো সুরাট অধিবেশন কি বলছে। তো 1907 সালে সুরাট অধিবেশন হয়েছিল। অধিবেশন কি জন্য? যে কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য। সভাপতি হচ্ছে কংগ্রেসের সব থেকে উচ্চ পদে কে থাকবে, সভাপতি কে হবে, সেই নির্বাচন করার জন্য এই সুরাট অধিবেশন হয়েছিল 1907 সালে সুরাটে। এইবার এই সভাপতি নিয়েই নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে দ্বন্দ্ব হয়, যে নরমপন্থীরা চায় তাদের থেকে সভাপতি হোক, আর চরমপন্থীরা চায় তাদের থেকে সভাপতি হোক। তো এই নিয়ে দ্বন্দ্ব হয়। তো আদর্শগত বিরোধের জেরে মানে দুটো যে মতাদর্শ, তাদের যে আদর্শগত পার্থক্য, 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেস দুই ভাগে বিভক্ত হয়। তিলকের অনুসারী যারা ছিল, তিলককে যারা ফলো করতো, তিলক মানে বাল গঙ্গাধর তিলক, হ্যাঁ, ওনাকে যারা ফলো করতেন, তারা কংগ্রেস থেকে তাদেরকে বহিষ্কার করা হয়। মানে তারা যেহেতু বিরোধিতা করেছিল, নরমপন্থীতেই যেহেতু বড় বিভিন্ন প্রথম দিকে নেতারা ছিলেন, তাই এদেরকে ওখান থেকে বহিষ্কার করা হয়। তিলক এবং তার যারা সমর্থক ছিলেন, তাদেরকে কংগ্রেস থেকে মানে বাদ দিয়ে দেওয়া হয়। এবং যেটা ছিল জাতীয় আন্দোলনকে সাময়িকভাবে দুর্বল করলো, মানে এটা জাতীয় আন্দোলন সাময়িকভাবে এতে দুর্বল হয়ে পড়েছিল এই দুটো ভাগে বিভক্ত হওয়ার ফলে। কারণ কংগ্রেস তো প্রথম একটা রাজনৈতিক দল যারা ইংরেজদের সঙ্গে সরাসরি যারা আন্দোলন করে বিরুদ্ধে, তো সেটা সাময়িক দুর্বল হয়ে পড়েছিল। এবং চরমপন্থার প্রভাব কিন্তু কমেনি। এই বিভাজনটার পর থেকে চরমপন্থার প্রভাব আরো বেড়েছিল এই সুরাট অধিবেশনের পর থেকে। তাহলে এটাই সুরাট অধিবেশনের গুরুত্ব, যে এখানে জাতীয় কংগ্রেসের নরমপন্থী আর চরমপন্থীদের বিভেদটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল এবং দুটো আলাদা ভাবে বিভক্ত হয়ে পড়েছিল। এবং পুরো চরমপন্থীরা কংগ্রেসের নরমপন্থীদের থেকে পুরো আলাদা হয়ে গিয়েছিল। এই হচ্ছে ব্যাপার। এবং সেটা আরো চরমপন্থীদের প্রভাব এতে আরো বেড়েছিল। তো এইভাবে সুরাট অধিবেশনটা এই দুটো বিভাজনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। আচ্ছা, এবার দেখো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য, গুরুত্ব কি ছিল, এই যে চরমপন্থী আন্দোলন, এর গুরুত্ব কি ছিল। দেখো, প্রথম হচ্ছে গণভিত্তি তৈরি, মানে জনগণের মধ্যে কি, দেখো এটা যে এটি জাতীয় আন্দোলনকে ড্রয়িং রুম থেকে বের করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। জাতীয় কংগ্রেসের যে নরমপন্থী, সেটা মূলত অধিবেশন, তারা নিজেদের মধ্যে আলোচনা, এইসবের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সাধারণ মানুষের মধ্যে তার কোনো প্রভাব পড়েনি নরমপন্থীদের। হ্যাঁ, সেটা মূলত ড্রয়িং রুমের মধ্যেই ছিল, মানে বলে না যে সেই ঠান্ডা ঘরের মধ্যে আলোচনা, সেই রকম আর কি, যে সেটা ড্রয়িং রুমের মধ্যেই ছিল। হ্যাঁ, সেটা বাস্তবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি, বেশ কথা নয়। আর কিন্তু চরমপন্থীদের যে আন্দোলনটা ছিল, সেটা ভারতীয়দের মধ্যে আত্মসম্মানবোধ গড়ে তুলেছিল, যে আমাদের পুরোপুরি স্বাধীনতা চাই, দেশের জন্য সর্বোচ্চ ত্যাগের মানসিকতা জাগিয়ে তোলে। এবং স্বাধীনতার যদি এমনি এমনি বিনামূল্যে পাওয়া যাবে, সেটাও তারা কিন্তু ভাবেনি। স্বাধীনতা পেতে গেলে কিন্তু আত্মত্যাগ, মানে নিজেদের জীবনও বলি দিতে হতে পারে। তো এই আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা পাওয়া যাবে, এটা কিন্তু মানুষের মধ্যে চলে এসেছিল।
তাহলে এই বিষয়টা এর একটা ভালো দিক।